আসসালামু আলাইকুম এভরিওয়ান, সার্কিট বাংলা কমিউনিটির পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আমরা গত ক্লাসে নপ্তবিধান নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে? তো এই ক্লাসে আমরা সপ্তবিধান নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শুরু হওয়ার আগে আমাদের চ্যানেলে যারা নতুন আছি তো আমরা সবাই সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব, ঠিক আছে? ওকে, ফাইন। তো সপ্তবিধান কি, এগুলোর আমি ডেফিনিশন পড়াবো না, কারণ এগুলো ডেফিনিশন আমাদের পরীক্ষার জন্য কাজে না। তো আমাদের অর্থাৎ জিরো টু হিরো, অর্থাৎ বাংলা ব্যাকরণের যে আমাদের মৌলিক যে ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে আমরা প্রথম থেকে শেষ অবধি আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তো সপ্তবিধান কি করা হয়, সপ্তবিধানটা কি বেসিক্যালি? তো সপ্তবিধান বা সপ্তবিধান কি, এগুলো তো আমাদের কাজে আসবে না, বাট আমাদের জানতে হবে সপ্তবিধানটা হচ্ছে অর্থাৎ মূর্ধন্য ষ এর ব্যবহার, অর্থাৎ মূর্ধন্য ষ কোথায় ইউজ করা হয়, তো এর ব্যবহারটাই মূলত সপ্তবিধান, ঠিক আছে? আচ্ছা, ফাইন। তো আমরা আজকে তাহলে আলোচ্য বিষয় সপ্তবিধান। তো আমরা মূর্ধন্য পড়ছি, হ্যাঁ? তো মূর্ধন্য, গত ক্লাসে মূর্ধন্য ষ নিয়ে আমরা আলোচনা করছি, অর্থাৎ যেখানে মূর্ধন্য ষ বসবে, হ্যাঁ, তো ওই ওইখানে আমরা রিপ্লেস করে দিতে পারবো মূর্ধন্য ষ। তো আমরা কি করতে পারবো, অর্থাৎ মূর্ধন্য ন ষ এর রিপ্লেস করে দিতে পারবো, সরি, মূর্ধন্যকে আমরা মূর্ধন্য ষ দ্বারা রিপ্লেস করে দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তো এটা হলো রিপ্লেসমেন্ট, ওকে। তো এখানে এই রিপ্লেসমেন্টটা এখানে দেওয়া আছে, এটা একটু ভালো করে দেখবা। অর্থাৎ যেখানে আমরা মূর্ধন্য ষ ইউজ করি, হ্যাঁ, যেখানে আমরা মূর্ধন্য ইউজ করব সেখানে আমরা মূর্ধন্য ষ ইউজ করব, আর যেখানে দন্তন্য ইউজ করি সেখানে আমরা কি করব, দন্ত স ইউজ করব। এই বিষয়টুকু একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ। তো এই বিষয়টুকু লক্ষ্য রাখলে আমাদের সপ্তবিধানটা ইজি হয়ে যাবে, হ্যাঁ। তো আমরা মূর্ধন্য কোথায় কোথায় ব্যবহার করেছিলাম, কি মনে আছে? তো মূর্ধন্য ইউজ করেছিলাম কোথায় কোথায়, অর্থাৎ মূর্ধন্য ইউজ করেছিলাম আমরা অর্থাৎ রি র স এর পর যদি দন্তন্য বা তাহলে আমরা কি ইউজ করি, রি র স এর পর আমরা মূর্ধন্য ইউজ করি, সেম ওয়েতে রি র স এর পর মূর্ধন্য স ইউজ করবো, ঠিক আছে? আচ্ছা, ফাইন। তো দেখো আমরা কিছু নিয়ম এখানে দিয়েছি। এক নম্বর নিয়মটা কি, রি বা রিকারের পর মূর্ধন্য স হয়। তো আমরা তো এটা গত ক্লাসেও দেখেছি, হ্যাঁ, যেখানে মূর্ধন্য হবে সেখানে মূর্ধন্য স হবে, হ্যাঁ। তাহলে দেখো এই যে রি, রি এর পর ডিরেক্ট কি হয়েছে, মূর্ধন্য স হয়েছে, ঋষভ, ঠিক আছে? কৃষি, কৃষির পর এই যে কয় রি, হ্যাঁ, রিকারের পর ডিরেক্ট কি হয়েছে, মূর্ধন্য ষ হয়েছে। তো এখানে আকার যত প্রকার অর্থাৎ কি আছে, স্বরবর্ণ আছে, স্বরবর্ণের যে কার চিহ্নগুলো আছে তো সেগুলো কনসিডার করবো না, হ্যাঁ। এখানে রি এর পর দেখো মূর্ধন্য ষ হয়েছে, ঠিক আছে? তো আই থিঙ্ক এই উদাহরণগুলো আমরা বুঝতে পারছি, কৃষক, কৃষি, ঋষভ, ঠিক আছে, বৃষ, ওকে। আচ্ছা, ফাইন। তো এখানে কিছু ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রম কয়টা মনে রাখতে হবে। তো ব্যতিক্রমগুলো আসে অনেক সময়। আচ্ছা, তো ব্যতিক্রম কয়টা দেখি, অবধি ব্যতিক্রম কয়টা একটু মনে রাখতে হবে। যেমন আছে দৃশ্য, হ্যাঁ, একটা আছে দৃশ্য, দৃশ্যর পর এই যে রিকার আছে, ঠিক আছে? রিকারের পর কি এখানে কিন্তু ডিরেক্ট কিন্তু মূর্ধন্য ষ নাই, হ্যাঁ, এটা তালিবেশ্য, ঠিক আছে? স্পৃশ্য, ঠিক আছে? এই কয়েকটা একটু উদাহরণ কয়েকটা মনে রাখবা, কারণ এগুলো একটু ব্যতিক্রম তো। আচ্ছা, তো আমরা প্রথম নিয়ম দেখলাম ডি এর পর মূর্ধন্য ষ হবে, দেন আমরা দেখবো রেপের পর। তো 2 নম্বর নিয়মটা কি হচ্ছে আমাদের, রেপের পর, হ্যাঁ, অর্থাৎ রেপের পর আমাদের কি হবে, মূর্ধন্য ষ হবে, রেপের পর কি হবে, মূর্ধন্য ষ। তো আমি গত ক্লাসেই বলেছিলাম যেখানে রেপ অর্থাৎ কোনো চিহ্নের ক্ষেত্রে যদি রেপ থাকে তাহলে রেপটা যেমন গয় রেপ দিলাম, হ্যাঁ, গয় রেপ। তো গয় রেপ বলতে কি বোঝায়, বসনা র প্লাস গ, হ্যাঁ। তো রেপ শুধুমাত্র কি হয়, রেপকে যদি ভাঙাই তাহলে রেপটা সামনে চলে আসে, আর বাকি আকার ওকার ঋষিকার যা আছে সবগুলো যদি বলে হয় গি, হ্যাঁ, তাহলে এটাকে যদি ভাঙাই তাহলে কি হবে, গ প্লাস রস্বই, হ্যাঁ, রস্বইকার, রস্বইকার, ঠিক আছে? অর্থাৎ আকার ওকার ঋষিকার ওকার যা আছে সবগুলো যদি আমরা ভাঙাই তাহলে পরে চলে যায়, কিন্তু রেপটা সামনে চলে আসে, ঠিক আছে? তাহলে দেখো আমরা বর্ষা যদি ভাঙাই, অর্থাৎ আমরা বললাম রেফের পর কি হয়, মূর্ধন্য ষ হয়। এই যে বর্ষকে যদি ভাঙায় ব প্লাস বর্ষ্ণ র প্লাস মূর্ধন্য ষ, তাহলে দেখো ডিরেক্ট র এর পর বা রেফের পর কি আসছে, মূর্ধন্য ষ আসছে। সিমিলার ওয়েতে বর্ষা, হর্ষ, হুম,
তারপর এই যে রিসা, আকর্ষণ, তারপর বিকর্ষণ ইত্যাদি। ঠিক আছে, তো এখানে কিছু ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমগুলো একটু মনে রাখবা। সপ্তবিধানের কিছু ব্যতিক্রম আছে, যেমন স্পর্শ। স্পর্শর এখানে কি হয়, রেফের পর মূর্ধন্য স হওয়ার কথা ছিল, বাট এখানে কি হয়েছে, তালিবেশ হয়েছে। ঠিক আছে, যেমন পরামর্শ, দর্শন। ঠিক আছে, তো এগুলোর ক্ষেত্রে কিন্তু কি হবে না, মূর্ধন্য স হবে না। হ্যাঁ, তো আমরা বলেছিলাম, তো আমাদের যে চুম্বক তত্ত্বটা আছে, সেই চুম্বক তত্ত্বটা মনে রাখলে আমাদের এই বিষয়গুলো অনেকটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো চুম্বক তত্ত্ব অনুসারে আমরা বলছিলাম রি রস এর পর মূর্ধন্য স হয়। সিমিলার ওয়েতে এখানে হবে রি রস এর পর কি হবে, মূর্ধন্য না হয়ে মূর্ধন্য স হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তো আমাদের কিছু আরো কিছু ব্যতিক্রম নিয়ম আছে, যেমন ট ঠ, এই দুই বর্ণের পূর্বেই হ্যাঁ মূর্ধন্য স হবে। তো আমরা জানি কি ট বর্গীয় ধ্বনির সাথে কি হয়, মূর্ধন্য হস্র। ঠিক আছে, ট ঠ ড ঢ মূর্ধন্য, ট ঠ ড ঢ কি ছিল, মূর্ধন্য। ট ঠ ড ঢ মূর্ধন্য ছিল, তাই না? তাহলে এই তিনটা সরি এই চারটা সরি ট ঠ ড এর সাথে কি হয়েছিল, মূর্ধন্য হয়েছিল। তো সিমিলার ওয়েতে কি হয়েছে, এখানে ট ঠ ড এর পর কি হবে, মূর্ধন্য স হবে। মূর্ধন্য যেখানে সেখানে মূর্ধন্য স। ঠিক আছে, সরি, এই দুইটা মনে রাখা লাগবে, ট এবং ঠ এর পর মূর্ধন্য স হবে। হ্যাঁ, বাকি ড ঠ এর পরে হবে না। যেমন ষষ্ঠ, এই যে যুক্ত বর্ণ আকারে যদি এগুলো থাকে, হ্যাঁ, যেমন ষষ্ঠ, এই যে এখানে মূর্ধন্য স হয়েছে, নষ্ট যুক্ত বর্ণ আকারে আছে, বৃষ্টি। ঠিক আছে, আচ্ছা, তো এগুলো একটু দেখবা। আর কিছু নিয়ম আছে স্বভাবত মূর্ধন্য স হয়, এই নিয়মগুলো মনে রাখবা, এখান থেকে কিন্তু কোশ্চেন আসছে যেগুলো স্বভাবতই মূর্ধন্য স হয়। ঠিক আছে, এগুলো কিন্তু কোশ্চেন আসে এখান থেকে, যেমন ভাষা, পুষ্প, পাষাণ। ঠিক আছে, এই স্বভাবত মূর্ধন্য স্বর কিছু ছন্দ আছে, এগুলো ছন্দ একটু বই থেকে দেখে নিবা। ওকে, তো আমরা এখন কিছু সলিউশন বিগত বছরগুলোতে যে কোশ্চেন গুলো আসছে, তো সেগুলো একটু সলিউশন দেখবো। তো আমরা নব্য সপ্তম বিধান তো আমরা শেষ করলাম, তো আমরা এখন দেখি কি কি টাইপের কোশ্চেন আসছে। নিচের কোন শব্দের নব্য বিধি অনুসারে মূর্ধন্য ব্যবহার করা, মূর্ধন্য ব্যবহার হয়েছে। তাহলে এখানে দেখো কোথায় মূর্ধন্য ব্যবহার হয়েছে, তো এখানে তো অপশন দেওয়া আছে। তো আমরা একটু দেখি, এই যে র ফলা, র ফলার পর কি হয়েছে, এই যে কি আছে, র ফলার পর কি আছে, লোহা আছে। ঠিক আছে না, লোহা না, ওই যে প বর্গীয়, ক বর্গীয় এবং প বর্গীয়, প ফ ব ভ ম, দ্যাট মিনস প আছে, সরি ব আছে, প বর্গীয় বর্ণ। তো দ্যাট মিনস অর্থাৎ চুম্বকের পর লোহা আছে, দ্যাট মিনস এখানে মূর্ধন্য হবে, এটা কারেক্ট। তো বাকিগুলো কারেক্ট হলো না কেন একটু দেখি, বিশ্লেষণ করি। ঠিক আছে, তো এখানে রি রস হয় কিছুই নাই, হ্যাঁ, দ্যাট মিনস এখানে মূর্ধন্য হবে না। ঠিক আছে, আর নিক্কন বানানটা এখানে ভুল আছে, চিক্কন। তো এটা তো স্বভাবতই মূর্ধন্য হয়, এখানে কি হয়, স্বভাবতই মূর্ধন্য হয়। এখানে কি বলছে, নিচের কোন শব্দের নপ্তবিধি অনুসারে স্বভাবতই মূর্ধন্য, যেটা এটা কিন্তু হবে না, অপশনে হবে না। এখানে মূর্ধন্য হয়েছে, এটা রাইট, এটাও কারেক্ট আছে, কিন্তু অপশনে কি বলছে, সরি কোশ্চেনটা কি বলছে, এটা একটু দেখতে হবে। হ্যাঁ, নপ্তবিধি অনুসারে কোনটা, কোথায় মূর্ধন্য হবে। হ্যাঁ, স্বভাবতই মূর্ধন্য কথা বলেনি, দ্যাটস ওয়াই এখানে হবে না। আর এখানে দেখো পরের পরবর্তীতে ঘ নম্বর অপশনটা, আর ঘ নম্বর কি আছে, এখানে ঋরসক কিছুই নাই, দ্যাট মিনস এখানে মূর্ধন্য হওয়ার অপশন নাই। তো এখানে অনেকটার মধ্যে কনফিউশন সৃষ্টি হতে পারে, খ অথবা গ এই দুইটার মধ্যে। কিন্তু গ নাম্বারটা নিপাতনে, সরি নিপাতনে না, তো স্বভাবতই মূর্ধন্য হয়, কিন্তু আমাদের কোশ্চেনটা আগে বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা ফাইন। তো 2 নম্বর কোশ্চেন, নিত্য মূর্ধন্য স কোন শব্দে ব্যবহৃত হয়, নিত্য মূর্ধন্য স কোন শব্দে ব্যবহৃত হয়। তো এই যে নিত্য মূর্ধন্য স কিছু ওই যে কি বলে ছন্দ আছে, ওগুলো একটু মনে রাখতে হবে, যেমন আষাঢ়, এদের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আষাঢ়, রোষ, কোষ। এগুলোর মধ্যে আমি অর্থাৎ স্বভাবতই মূর্ধন্য হয়। ঠিক আছে, ওকে ফাইন। তো তারপর 3 নম্বর কোশ্চেন কি বলছে, নক্তবিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য। এটা তো আমরা এই নক্তবিধান শুধুমাত্র তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য হয়, আদারওয়াইজ দেশি বা বিদেশি শব্দের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। হ্যাঁ, বুঝা গেছে। তো আই থিঙ্ক আমরা নব্য সপ্তবিধানের ক্লিয়ার করলাম এবং এই রিলেটেড কিছু কোশ্চেন দেখলাম। তো যদি নব্য বিধানটা ভালোভাবে বুঝে থাকো, তাহলে সপ্তবিধান তোমার কাছে ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো আই থিঙ্ক যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।